পেন্টাগনের সতর্কবার্তা, ইরান যুদ্ধেই ফাঁস হয়ে গেল আমেরিকার ক্ষেপণাস্ত্র সংকট। বিস্ময়কর অস্ত্র সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন গভীর উদ্বেগে। 12 দিনের ইরান যুদ্ধেই প্রকাশ পেয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভয়াবহ ঘাটতি। ওয়াশিংটন কাঁপছে, কারণ ইউক্রেন ও ইরান দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে চালিয়ে যেতে গিয়ে মার্কিন স্টকপাইল প্রায় শুকিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সংঘাতটি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার এক গোপন সত্য উন্মোচন করেছে। দুনিয়ার সর্বশক্তিমান সেনাবাহিনী বললেও তাদের মজুদে যথেষ্ট ক্ষেপণাস্ত্র নেই। যুদ্ধের চাপেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের ফাঁপা কাঠামো প্রকাশ পেয়েছে। ইরান যুদ্ধের পর পেন্টাগনের ঘুম উড়ে গেছে। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছে 150টিরও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র, যা তাদের মোট কেনা ক্ষেপণাস্ত্রের প্রায় 1/4। বিশ্লেষকদের হিসেবে এই ক্ষতিপূরণে লাগবে অন্তত 8 বছর এবং কয়েক বিলিয়ন ডলার। এখন পেন্টাগনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি পরের যুদ্ধ চীনের সঙ্গে হয়, তাহলে কিভাবে টিকবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি এতটাই সংকটজনক যে পেন্টাগন তার ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে উৎপাদন হার দ্বিগুণ, এমনকি 4 গুণ করো। লকহিড মার্টিন আর রেথিয়ন ইতিমধ্যে কারখানা সম্প্রসারণ করেছে, নতুন কর্মী নিয়েছে, কিন্তু তারাও বলছে চুক্তি চাই, শুধু মুখের কথা নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে, আর মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী ইরান। দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে টেনে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, কিন্তু বাস্তবতা বলছে প্যাট্রিয়ট, থার্ড, LRASM সব মজুদি শুকিয়ে গেছে। এখন এক যুদ্ধ চললে আরেক যুদ্ধের জন্য হাতে কিছুই থাকবে না। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে অতিরিক্ত $25 বিলিয়ন অস্ত্র বরাদ্দ, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অর্থও যথেষ্ট নয়, কারণ সংকটটা শুধু অর্থের নয়, এটি মার্কিন যুদ্ধনীতির ভিতরের দুর্বলতার প্রতিচ্ছবি। ঠান্ডা যুদ্ধের ছায়া আর টিকছে না। পেন্টাগনের যুদ্ধ মতবাদ এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তায় আটকে আছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তারা বলছেন, আজকের যুদ্ধ ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং ও মিসাইল বৃষ্টির লড়াই, কিন্তু আমেরিকা এখনো পুরনো কৌশলে বন্দী। ইরান যুদ্ধ সেই পুরনো মানসিকতার পর্দা ছিঁড়ে দিয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেছে। ফলে বিশ্বের নজর ঘুরে গেছে। যে দেশকে একসময় অক্ষর শত্রু বলা হতো, সেই ইরানই এখন যুক্তরাষ্ট্রকে নিজের সীমাবদ্ধতা বোঝাতে বাধ্য করছে। ইউক্রেনের যুদ্ধ আমেরিকার গুদাম খালি করেছিল, আর ইরানের যুদ্ধ সেটি উন্মোচন করল। এখন পেন্টাগন সাপ্তাহিকভাবে মিসাইল এক্সিলারেশন কাউন্সিলের সভা করছে, যেন দ্রুত উৎপাদন বাড়ানো যায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটা সময়ের সঙ্গে দৌড়। ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু অর্থে নয়, সাহসে জয় হয়। যেখানে আমেরিকার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যায়, সেখানে তেহরানের আকাশে এখনো নতুন ক্ষেপণাস্ত্র জন্ম নেয়। এক পাশে শঙ্কিত পেন্টাগন, অন্য পাশে আত্মবিশ্বাসে জ্বলছে ইরান। যুদ্ধের বাস্তবতা তাই বলছে দুনিয়া বদলাচ্ছে। হয়তো ইতিহাসে লিখছে নতুন অধ্যায়, যেখানে ইরান দাঁড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ের প্রতীকে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, আধুনিক সামরিক মহড়া সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGCর সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। IRGC ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে।
1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। আইআরজিসি মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি নয়, আইআরজিসি জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। আইআরজিসি হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না। লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া। এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, শুধু এই সপ্তাহেই ইউক্রেন 4500 সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্র গুঁড়িয়ে দিয়েছে। 8টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে, রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি। এক সপ্তাহে 100টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও 350টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোচকোর মতে, এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনো হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহান্স্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে, ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন 4500 সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে 8টি ট্যাঙ্ক, 50টি আর্টিলারি, 84টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, 100টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে 350টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট, রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায় সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে। জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে। ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল 6 এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল। কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে, গাজার দিক থেকে এখনো বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত 10 জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে, সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে 10 জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে। আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো শক্তিশালী, আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতাই এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে? ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি, ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে, মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধ বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে। আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে, গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো, একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা,
অন্যদিকে মিশরের অস্বীকার, অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া। যুদ্ধের ছায়া, গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঝাঁক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানে মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে, মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না। তারা কাউকে ঝুঁকতে দেবে না, কাউকে ছেলে বেরো করবে না। মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে। সিনেমার মতো দৃশ্য আঁকা যায়। এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি। সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে, তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ। সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভান্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা।
বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি। দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে ৩ শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়া যান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট, ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক, তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না। কারণ এই ভূমি ১৯৭৪ সাল থেকে সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে, তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব, সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নি সংঘাতে। যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না। ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনেই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনের ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। আতঙ্কে ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে, সবচেয়ে ভয়ঙ্কর ২৪ ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা, ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা, ছিন্ন ভিন্ন হলো আইডিএফের হ্যান্ডি, জ্বলে উঠল আগুন, আর সেখানে শেষ হলো ৪ সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, ৩ জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও ৩ জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফের বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকাল ব্যাটালিয়নের অভিযানকালে ৪ সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হল হ্যামভি। এটি ছিল গত ১০ দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে, যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিদিয়নের রথ অভিযানে লক্ষ্য হল জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত ৩ মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি। গুলি আটকে গেলে বের করলেন ছুরি। শুরু হলো ছুরিকাঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়লেন 2 ইসরায়েলি সেনা। পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো, একজন সন্ত্রাসী এলএনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী 3 ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে 2 মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট 6 সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফের দাবি শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে,
তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? ভাঙা ঘর কি এক হবে? মুসলিম বিশ্বের নতুন সামরিক জোটের স্বপ্ন। 200 কোটিরও বেশি মানুষ মুসলিম, অথচ ভেতরে ভেতরে তারা বিভক্ত। শিয়া সুন্নি, নানা মতভেদ, নানা দ্বন্দ্ব। সেই বিভক্তির কারণেই আজ তারা পিছিয়ে, সেই ভাঙনের কারণেই আজও তারা নির্যাতিত। ফিলিস্তিনের রক্তাক্ত মাটি, গাজার শিশুদের কান্না আর ইসরায়েলের বোমা বর্ষণ মুসলমানদের হৃদয় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেই কান্না থামাতে পারছে না কোনো ঐক্যবদ্ধ শক্তি। শুধু মিছিল, স্লোগান আর বয়কটের ডাক। বাস্তবের রণক্ষেত্রে এর কোনো ওজন নেই। অন্ধকারে আলো, সৌদি পাকিস্তান সামরিক চুক্তি। তবে এবার দৃশ্যপটে এক নতুন মোড়। মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে এক ঐতিহাসিক সামরিক চুক্তি। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, একটি দেশের উপর আগ্রাসন মানেই উভয় দেশের উপর আগ্রাসন। অর্থাৎ সৌদি আক্রমণের শিকার হলে পাকিস্তানও লড়বে, পাকিস্তানের মাটিতে হামলা হলে সৌদিও অস্ত্র ধরবে। এই জোট শুধু দুই দেশের নিরাপত্তা নয়, বরং এক নতুন আঞ্চলিক শক্তির জন্ম দিতে পারে। কেন এত তাড়াহুড়ো? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল শুধু গাজায় নয়, ইয়েমেন, কাতার, এমনকি অন্য মুসলিম ভূখণ্ডেও আগ্রাসন চালিয়েছে। এই হামলার শঙ্কায় সৌদি ও পাকিস্তানকে ঠেলে দিয়েছে ঘনিষ্ঠতায়। তারা বুঝেছে একা একা লড়াই করলে টিকবে না। বড় কোনো দুর্ঘটনার আগে দরকার একক প্রতিরোধ ব্যবস্থা। টুইস্ট, মুসলিম ন্যাটো। এই চুক্তি থেকে আরো বড় প্রশ্ন জেগেছে, মুসলিম বিশ্ব কি তবে গড়তে যাচ্ছে নিজেদের ন্যাটো? যদি কখনো ইরান, তুরস্ক, মিশর, ইয়েমেন এই দেশগুলো সৌদি পাকিস্তান জোটে যোগ দেয়, তাহলে ছবিটা পাল্টে যাবে। তখন কোনো একটি মুসলিম দেশের উপর হামলা মানেই পুরো মুসলিম বিশ্বের পাল্টা আক্রমণ। ভাবুন তো, 50টিরও বেশি মুসলিম দেশ যদি একই পতাকার নিচে দাঁড়ায়, তবে ইসরায়েল কিংবা ভারত, এমনকি যুক্তরাষ্ট্র সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরান নীরব কিন্তু প্রবল শক্তি। এখানেই এসে নাম উঠে আসে ইরানে। তেহরান বহু আগেই প্রমাণ করেছে তাদের সামরিক শক্তি কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর হিজবুল্লাহ ও হুথির মতো আঞ্চলিক মিত্ররা আজ ইসরায়েল ও আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান আছে পারমাণবিক শক্তি নিয়ে, সৌদি আছে অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ে। আর যদি ইরান যোগ দেয়, তবে মুসলিম জোট হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যের ধুলো ধোঁয়ায় আঁকা হচ্ছে এক নতুন গল্প। একদিকে ফিলিস্তিনিদের হাহাকার, অন্যদিকে মুসলিম বিশ্বের জাগরণ। সৌদি আরব আর পাকিস্তান হাত মেলাচ্ছে। দূরে বসে ইরান অপেক্ষা করছে কবে আসবে সেই সময় যখন মুসলিম বিশ্ব ভাঙা ঘর থেকে এক হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে উত্তর লুকিয়ে আছে ঐক্যে। যদি মুসলিম দেশগুলো সত্যি একত্রিত হয়, তবে ইতিহাস বদলে যাবে। জাতিসংঘের নতুন ঝড়, ইরানকে ঘিরে চীন রাশিয়ার অটল প্রতিরোধ। মঞ্চটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আলো নিভে আসছে। বিশ্ব রাজনীতির থিয়েটারে এক চূড়ান্ত নাটকের প্রস্তুতি। ইউরোপের 3 দেশ, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য, আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে তুলল স্ন্যাপব্যাক শাস্তির হাতুড়ি। দাবি, ইরান নাকি পারমাণবিক চুক্তি মানছে না, আর সেই অভিযোগেই আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জাতিসংঘের কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু ছবিটা একেবারেই সোজা না, কারণ মঞ্চে আছে 2 মহাশক্তি, চীন আর রাশিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত প্রস্তাবনা ভোটে পড়ল। মাত্র 4 দেশ সমর্থন দিল, চীন, রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া। 9 দেশ সরাসরি বিরোধিতা করল, 2 জন রইল নিরপেক্ষ। ফলে প্রস্তাব ভেস্তে গেল। কাগজে কলমে মানে দাঁড়ালো ইরানের উপর নিষেধাজ্ঞা আবার ফিরছে। কিন্তু বাস্তবের খেলা আলাদা, কারণ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দরকার কার্যকরী কমিটি, দরকার বিশেষজ্ঞ প্যানেল। আর এখানেই ঢুকে পড়েছে চীন, রাশিয়ার ভেটো শক্তি। রাশিয়ার গর্জন। রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ সরাসরি বললেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, বিপজ্জনক। নিষেধাজ্ঞা চাপালে ফল উল্টে যাবে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, স্ন্যাপব্যাক কোনো কূটনৈতিক সমাধান নয়, বরং আরও অস্থিরতা ডেকে আনবে। চীনের দৃঢ় অবস্থান,
বেইজিংও জানিয়ে দিল এই পুরো উদ্যোগই রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তাদের ভাষায় একতরফা শাস্তি বহুপাক্ষিক কূটনীতিকে ধ্বংস করে। চীনের সংকেত স্পষ্ট, তারা শুধু ভেতরে নয় বাইরে গিয়েও ইরানের পাশে থাকবে। কমিটি ও প্যানেলের ভান, স্ন্যাপব্যাক কার্যকর করতে পুনরুজ্জীবিত করতে হবে রেজলিউশন 1737 স্যাংশন কমিটি। এই কমিটি ঠিক করবে কোন ব্যক্তি কোন সংস্থা কালো তালিকায় উঠবে, কোন দেশের কাছে রিপোর্ট চাইবে। কিন্তু সমস্যা হলো এই কমিটির প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে, অর্থাৎ রাশিয়া বা চীন একবার আপত্তি তুললেই সবকিছু থেমে যাবে। এর পাশাপাশি দরকার প্যানেল অফ এক্সপার্টস, তারা রিপোর্ট দেবে, তদন্ত করবে, প্রমাণ হাজির করবে। রাশিয়া চীন চাইলে এই বিশেষজ্ঞদের নিয়োগই আটকে দিতে পারে, ফলে কাগজে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কার্যকর হবে না। অর্থনৈতিক প্রতিরোধ, জাতিসংঘের ফাঁকফোকর ছাড়াও আরও আছে শক্তির খেলা। রাশিয়া আর চীন খোলাখুলিভাবে বলছে তারা ইরানের সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাবে। ডলার নয়, লেনদেন হবে ইউয়ান, রুবল, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে। চীনের নিজস্ব ব্যাংকিং নেটওয়ার্ক CIPS, রাশিয়ার বিকল্প SPFS, এগুলো SWIFT এর বাইরে নতুন আর্থিক রাস্তা খুলে দিচ্ছে ইরানের জন্য। ফলাফল, পশ্চিমা নিষেধাজ্ঞা কাগজে থাকবে, কিন্তু তেহরানের বাজারে তেল গ্যাস চলবে নিজের ছন্দে। একদিকে আমেরিকা ও ইউরোপ ভাবছে শাস্তির ভারে নত হবে ইরান, অন্যদিকে তেহরান দাঁড়িয়ে আছে বেইজিং আর মস্কোর অটল ঝালে। এ যেন দাবার বোর্ডে হঠাৎ উল্টে যাওয়া চাল, যেখানে কালো ঘুঁটির মতো ইরানকে কোণঠাসা করতে গিয়েই সাদা ঘুঁটি ফেঁসে যাচ্ছে দুই মহাশক্তির প্রতিরোধে। প্রশ্ন একটাই, এই স্ন্যাপব্যাককে সত্যি ইরানকে ভাঙবে, নাকি চীন রাশিয়ার শক্তি মিলেই আবার নতুন করে গড়ে তুলবে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা? সিনাই মরুভূমিতে গর্জে উঠল চীনা ক্ষেপণাস্ত্র, মিশরের সতর্কবার্তা ইসরায়েলকে। মরুভূমির উত্তপ্ত বাতাসে হঠাৎই ভেসে উঠেছে গর্জন। না, এটা কোনো প্রাকৃতিক ঝড় নয়, সিনাই উপদ্বীপে এবার নাকি দাঁড়িয়ে গেছে চীনের তৈরি ভয়ঙ্কর HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যেন যুদ্ধের মেঘ জমে উঠছে, আর সেই ঝড়ের কেন্দ্রে আজ মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর মিশর মোতায়েন করেছে এই HQ-9B সিস্টেম। যদিও খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সত্যি হলে এর প্রতীকী অর্থই সবচেয়ে বড়। 1967 সালের 6 দিনের যুদ্ধ মনে করিয়ে দেয় এই পদক্ষেপ, যখন ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর ও গোলান মালভূমি। পরে 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে সিনাই ফেরত পায় মিশর। সেই চুক্তিতে ভারী সামরিক উপস্থিতি সীমিত রাখা হয়েছিল। তাই এবার মিশরের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং ইতিহাসের পাতায় নতুন এক মোড়। টুইস্ট লুকিয়ে আছে কূটনীতিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আফতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজা থেকে যদি জোর করে মানুষকে সিনাইতে ঠেলে দেওয়া হয়, তবে সেটাই হবে মিশরের নিরাপত্তার জন্য রেড লাইন। আর সেই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর প্রকাশ্যে আসে। এটি নিছক কাকতালীয় নয়, বরং স্পষ্ট এক সংকেত। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের ওপর শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই করেনি, বরং মিশরকে ভাবিয়েছে ভবিষ্যৎ নিয়েও। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। HQ-9B কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একসঙ্গে 8 থেকে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাল্লা 260 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে দেখেন। এখানেই আসল নাটকীয়তা। মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাহায্য ও সামরিক সহযোগিতা ছিল তাদের প্রধান ভরসা, কিন্তু একই সময়ে আমেরিকা ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে চীনা অস্ত্রের মোতায়েন আসলে এক নতুন ভারসাম্য খোঁজা। কায়রো যেন বিশ্বকে বলছে, আমরা শুধু পশ্চিমের উপর নির্ভর করব না, আমাদের বিকল্প শক্তিও আছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সমীর ফারাক আগেই জানিয়েছিলেন, HQ-9B ইতিমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে ইগলস অফ সিভিলাইজেশন 2025 মহড়াতেও প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছিল এই সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে সরাসরি বার্তা দিচ্ছে ইসরায়েলকে, সীমান্ত যদি লঙ্ঘন করা হয় তবে প্রতিরোধের জবাব প্রস্তুত আছে। চুক্তি ভঙ্গ না করেও মিশর নিজের শক্তি প্রদর্শন করছে, আর এটি ইসরায়েলের জন্য আসল চাপ। গাজায় যখন রক্ত ঝরছে আর জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ তুলছে, তখন সিনাই মরুভূমির বুকে দাঁড়িয়ে HQ-9B যেন ঘোষণা করছে, মিশর আর নীরব থাকবে না, আঘাত আসলে প্রতিরোধ আসবে।
দোহার আকাশে আগুন, মুসলিম বিশ্বের ঘুম ভাঙালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা। দিনের পর দিন ইসরায়েলের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হচ্ছে গাজা। কিন্তু এবার আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে চারদিকে, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। আর এবার ইসরায়েল এমন এক দেশকে আঘাত করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না। সেই দেশটি হলো কাতার। অপ্রত্যাশিত টার্গেট। ধনী, সমৃদ্ধ আর শান্তিপ্রিয় কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা যেন তাদের বহুদিনের ভয়েরই প্রতিফলন, মুসলিম জোটের ভয়। গাজা কিংবা লেবাননের মতো যুদ্ধক্ষেত্র নয়, বরং আলোচনার শহর দোহা। হামলা হয়েছে সেই দোহার বুকে। এই আঘাত কেবল কাতারের নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আরব দুনিয়াকে। দোহায় জরুরি সম্মেলন। ইসরায়েলের হামলার মাত্র 4 দিন পর দোহায় বসে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক। সম্মেলন পৌঁছে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে, ন্যাটোর আদলে একটি আরব মুসলিম সামরিক জোট গঠনের ঐক্যমত্য। আলোচনায় অংশ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যখন আলোচনার টেবিলে বসা কাউকে হত্যা করা হয় তখন বুঝতে হবে আলোচনার আর কোনো অর্থ নেই। তার কণ্ঠে ক্ষোভ, কণ্ঠে সতর্কবার্তা। ইরানের গর্জন। সম্মেলনে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি সোজাসুজি আঙুল তুললেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দিকে। তাঁর কণ্ঠে বজ্রধ্বনি। আমেরিকার ছত্রছায়া ছাড়া ইসরায়েল কাতারে হামলার সাহস পেত না। এটি কোনো শক্তি প্রদর্শন নয়, বরং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বললেন, এই হামলা আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন জন্ম নেবে নতুন বিশ্ব ব্যবস্থা। ইরানের ভাষণ যেন দোহার আকাশে প্রতিধ্বনি তুলল। পাকিস্তানের প্রস্তাব। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকে আখ্যা দিলেন ভ্রাতৃত্বপূর্ণ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। তিনি গাজায় তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান আর প্রস্তাব রাখেন আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে, যা যৌথভাবে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করবে। পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এই আক্রমণ মুসলিম দেশগুলোকে বাধ্য করছে নতুনভাবে ভাবতে, ঐক্যবদ্ধ হতে। এক সময়ের ভাঙা ঘর আজ ধীরে ধীরে জোটবদ্ধ হতে চাইছে। আর সেই ঐক্য যদি সত্যিই গড়ে ওঠে, তবে ইসরায়েল একা থাকবে না যুদ্ধক্ষেত্রে। তাদের মোকাবিলা করতে হবে এক বিশাল মুসলিম ফ্রন্টকে। একদিকে গাজার কান্না, লেবাননের ধ্বংসস্তূপ, কাতারের আকাশে আগুন। অন্যদিকে দোহায় নেতাদের সমাবেশ, গর্জন করছে ইরান, প্রস্তাব রাখছে পাকিস্তান। এ যেন সিনেমার এক টানটান মুহূর্ত। সবকিছু ভেঙে পড়ছে, তবুও ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। দোহার বুকে ইসরায়েলের হামলা তাই শুধু ধ্বংস নয়, এক ধরনের জাগরণও। প্রশ্ন একটাই, এই জাগরণ কি সত্যিই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, নাকি আবারও ইতিহাসের মতো তারা ভেঙে পড়বে নিজেদের ভেতরে? বুক কাঁপানো এক রাত। গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তের রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঢুকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকে। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশে রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করে লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে। তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল
তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে, মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি। তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2 বছরে নিহত 65,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনে শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর।